ম্যারাথন আলোচনার পরও হলো না ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা। চুক্তি না হয় পরস্পরকে দোষারোপ ওয়াশিংটন তেহরানের। না ফেরার দেশে উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে, সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া। দর্শক আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি মিলা খন্দকার। ২১ ঘন্টার ম্যারাথন আলোচনা, উচ্চ প্রত্যাশা, যুদ্ধবিরতির অনিশ্চয়তার মাঝেই ভেস্তে গেল যুক্তরাষ্ট্র ইরান বৈঠক। পারমাণবিক কর্মসূচি, যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে মতভেদই মূল বাধা হয়ে দাঁড়িয়েছে। আলোচনা ব্যর্থ হলেও উভয় পক্ষই যোগাযোগ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যখন সাংবাদিকদের সামনে হাজির হলেন, তখন পাকিস্তানের স্থানীয় সময় সকাল 6:30। এর আগে আলোচনায় ব্যয় হয়েছে 21 ঘন্টা। চোখে মুখে সেই ক্লান্তি আর নিষ্ফল আলোচনার হতাশা নিয়ে জানালেন, ফিরছেন খালি হাতে। The bad news is that we have not reached an agreement, and I think that's bad news for Iran much more than it's bad. আমরা 21 ঘন্টা আলোচনা করেও কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আমরা খালি হাতে ফিরে যাচ্ছি। এটা যুক্তরাষ্ট্রের জন্য যতটা না দুঃসংবাদ, তার চেয়ে বেশি ইরানের জন্য। Accommodate them on and what things we're not willing to accommodate them on. 3 মিনিটের সংবাদ সম্মেলনে ভ্যান্স এও বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেরা ও সবশেষ অফার দেয়া হয়েছে ইরানকে। তবে কি সেই অফার, সেটি অবশ্য খোলাসা করেননি। এখান থেকে বেরিয়ে সোজা চলেন এয়ারফোর্স 2-তে। যেভাবে করমর্দন করে ইসলামাবাদে নেমেছিলেন, সেভাবেই নেন বিদায়। ইসলামাবাদ থেকে বিদায় নিয়েছে ইরানের প্রতিনিধিরাও। তারা এই ঐতিহাসিক বৈঠক সম্পর্কে বলছে, বেশিরভাগ বিষয়ে একমত ছিল দুপক্ষ, তবে বাদ সাধে 2 থেকে 3টি বিষয়। বিভিন্ন গণমাধ্যম বলছে, ইউরেনিয়ামের মজুদ ও হরমুজের নিয়ন্ত্রণ ইস্যুতেই একমত হতে পারেনি তেহরান ও ওয়াশিংটন। আমরা বেশ কিছু বিষয়ে বোঝাপড়ায় পৌঁছেছিলাম, কিন্তু 2-3টি গুরুত্বপূর্ণ বিষয়ে মতামতের মধ্যে বেশ ব্যবধান ছিল এবং শেষ পর্যন্ত তা কোনো চুক্তিতেই পৌঁছায়নি। প্রায় 40 দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর অবিশ্বাস, সন্দেহ ও বিদ্বেষে ভরা এক পরিবেশে বৈঠক হয়েছে। তাই এটা শুরু থেকেই কেউ আশা করেনি যে আমরা একটি অধিবেশনে চুক্তিতে পৌঁছাতে পারব। এই ব্যর্থ আলোচনার মধ্যস্থতাকারী পাকিস্তানও যেন কিছুটা হতাশ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের পর দুপক্ষকে আহ্বান জানান, যুদ্ধবিরতির প্রতি সম্মান রেখে আলোচনা অব্যাহত রাখার। আমরা আশা করি টেকসই শান্তি ও সমৃদ্ধির জন্য উভয় পক্ষে ইতিবাচক মনোভাব বজায় রাখবে। আমরা দুই পক্ষকেই যুদ্ধবিরতি প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানাচ্ছি। ইসলামাবাদের সেরেনা হোটেলে রুদ্ধদ্বার ত্রিপাক্ষিক বৈঠকে যখন প্রতিনিধিদের ঘুম খাওয়া শিখে উঠেছে, তখন মার্কিন প্রেসিডেন্ট মার্শাল আর্ট খেলা দেখতে ব্যস্ত। হাস্যোজ্জ্বল ট্রাম্পকে দেখে বোঝার উপায় নেই কতটা নাজুক পরিস্থিতিতে ফেলেছেন বিশ্বকে। মিয়ামিতে ইউএফসি ম্যাচ দেখতে আসার আগে তিনি দাবি করেন, চুক্তি হোক বা না হোক, যুদ্ধে যুক্তরাষ্ট্রই জয়ী হয়েছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। চুক্তি ছাড়াই শেষ হলো ইরান যুক্তরাষ্ট্রের প্রথম দফা আলোচনা। এখন পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা জল্পনা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, চুক্তি না হয় সমাধানের পথ বন্ধ হয়ে যায়নি, আলোচনা চলমান প্রক্রিয়া বলে মনে করেন তারা। পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি রাজনৈতিক বৈঠকে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিল বিশ্ব। আশা ছিল খুব শিগগিরই হয়তো অবসান হবে যুদ্ধের। তবে 21 ঘন্টার ম্যারাথন বৈঠকের পর কোনো রকম ফলাফল ছাড়াই প্রথম দফার আলোচনার ইতি টানে ওয়াশিংটন তেহরান। তবে কোনো চুক্তি ছাড়া বৈঠক শেষ হলেও আশার আলো নিভে যায়নি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মার্কিন সাংবাদিক জন হেনডেনের মতে, আলোচনার টেবিল থেকে জেডি ভ্যান্সের চলে যাওয়া মানেই সব শেষ হয়ে যায়নি। এটি ইরানকে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান প্রদর্শনের কৌশল হতে পারে। তিনি মনে করেন, দীর্ঘদিন ধরেই এই দুই দেশের মধ্যে আলোচনা হয়ে আসছে, অদূর ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না। শান্তি আলোচনা কভার করা পাকিস্তানের সাংবাদিক ওসামা বিন জাভেদের মতে, কোনো চুক্তি না হলেও ভালো দিক হলো আলোচনা ভেঙে পড়েনি। আবার বড় কোনো অগ্রগতিও হয়নি, তবে দীর্ঘ আলোচনার ফলে একটি বিস্তৃত কাঠামো তৈরি হয়েছে।
আর সাউথ এশিয়া আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলছেন, যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের পাকিস্তানে আলোচনায় অংশ নেয়াই প্রমাণ করে তারা এ বিষয়ে কতটা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি মনে করেন ভবিষ্যতে আরও আলোচনা হতে পারে, তবে তা পাকিস্তানে হবে নাকি অন্য কোথাও তা স্পষ্ট নয়। কেউ কেউ আবার দিচ্ছেন সতর্কবার্তাও। মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রস হ্যারিসন বলছেন, যুক্তরাষ্ট্র ইরানকে প্রকাশ্যে যে কঠোর আলটিমেটাম দিয়েছে, গোপন বৈঠকেও যদি তার অবস্থান একই থাকে তাহলে চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। কূটনীতি কখনোই শেষ হয়নি, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে এমন বার্তা। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, জাতীয় স্বার্থ রক্ষা ও নিশ্চিতে ইরান, পাকিস্তান ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সাথে আলোচনা অব্যাহত থাকবে। রাখি জেসমিন, চ্যানেল 24। ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক চলাকালীন পুরো 21 ঘণ্টায় অসংলগ্ন কথাবার্তা, হুমকি, গালিগালাজ ও মিথ্যা দাবির ফুলঝুরি ছিল ট্রাম্পের কণ্ঠে। এ নিয়ে মার্কিন রাজনীতি ও গণমাধ্যমে সমালোচনাও কম হয়নি। এমনকি শান্তি আলোচনা ভেস্তে গেলেও ট্রাম্পের খেলা দেখতে যাওয়ায় তৈরি হয়েছে নতুন বিতর্ক। এতে নানা মহলে আবারও মাথাচাড়া দিয়েছে সেই পুরনো প্রশ্ন, মানসিকভাবে কতখানি সুস্থ ট্রাম্প। পাকিস্তানে তখন সবে ভোর হয়েছে, দীর্ঘ আলোচনায় ক্লান্ত এবং বৈঠক ভেস্তে যাওয়ায় হতাশ জেডি ভ্যান্স যখন বক্তব্য দিতে উঠলেন, ঠিক তখন হাজার মাইল দূরে মিয়ামিতে খেলা দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইটিং চ্যাম্পিয়নশিপের মঞ্চে রক্তমাখা মেঝেতে উপভোগ করছেন দুই যোদ্ধার মারামারি। দৃষ্টি আটকে আছে রক্তরঞ্জিত মেঝেতে। উৎসবঘন পরিবেশে কিড রক গানের তালে তালে মঞ্চে প্রবেশ করেন ট্রাম্প। হাসেন ক্যামেরা দেখে, পোজ দেন থামস আপের। এ সময় তার সাথে ছিলেন সন্তান, বন্ধু আর গোয়েন্দা বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু সদস্য। যেন যুক্তরাষ্ট্রের সাধারণ এক সন্ধ্যায় প্রেসিডেন্টের একখণ্ড অবকাশ। হাজারো মানুষের মৃত্যু, বিশ্বজুড়ে জ্বালানি ও আর্থিক সংকট, সব যেন যোজন যোজন দূরে। এদিকে দেশের ভেতরে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ক্রমেই বাড়ছে। মূল্যস্ফীতি বাড়ছে, তেলের দাম বেড়ে টান পড়েছে মার্কিনীদের পকেটে। ইরানের সমগ্র সভ্যতা নিশ্চিহ্ন করার হুমকি দেয়ায় তীব্র আপত্তি জানিয়েছেন নিজ দলের সদস্যরাও। চাওয়া হচ্ছে অভিশংসন। প্রশ্ন উঠেছে তার মানসিক সুস্থতা নিয়েও। আর অন্যদিকে ট্রাম্পের এমন উদাসীনতা কিন্তু আকস্মিক নয়। মিয়ামিতে আসার পথে তিনি সাংবাদিকদের বলেছিলেন, চুক্তি হোক বা না হোক তাতে যায় আসে না। সেই সাথে জোর গলায় দাবি করেন যুক্তরাষ্ট্রের কাল্পনিক বিজয়ের। শুধু এই একবার নয়, যতক্ষণ বৈঠক চলেছে পুরোটা সময় ভিত্তিহীন বক্তব্য, হুমকি, ধামকি, গালিগালাজ চালিয়ে গেছেন ট্রাম্প। বৈঠকের প্রথম কয়েক ঘন্টার মাঝেই তিনি দাবি করেন ইরান হেরে গেছে। একই পোস্টে মুসলিমদের টিপ্পনি দিয়ে বলেন, মহান আল্লাহর প্রশংসা, ইরানের নেতারা কেউ বেঁচে নেই। খানিক বাদে আরেক পোস্টে দাবি করেন হরমুজ থেকে ইরানের মাইন সরিয়ে ফেলার প্রণালী দিয়ে জাহাজ চলাচলের দাবিও করেন তিনি, যদিও এসবকে গুজব ও ভিত্তিহীন বলছে ইরান। এছাড়া বৈঠক চলাকালীন চীনকে হুমকি দেন, মনগড়া দাবি করে বলেন যুক্তরাষ্ট্রে যত তেল আছে তা অন্য কোনো দেশের নেই। সেই সাথে যুক্তরাষ্ট্রের তেলের মান অন্য সবার চেয়ে ভালো বলেও মন্তব্য করেন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে বারবার উঠছে চীন ও রাশিয়ার নাম। তবে প্রত্যক্ষ নয়, পরোক্ষ অংশগ্রহণের দাবি নিয়ে চলছে কানাঘুষা। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, ইরানকে যুদ্ধবিরতির সুযোগে অস্ত্র দিয়েছে চীন, আর রাশিয়ার বিরুদ্ধে উঠছে স্যাটেলাইট তথ্য, সামরিক সরঞ্জাম ও খাদ্য সহায়তা দেওয়ার দাবি। যদিও এসব দাবিকে এখনও চূড়ান্ত বলে ঘোষণা দেয়নি ওয়াশিংটন। ইরান যুদ্ধে বারবার জড়াচ্ছে চীন ও রাশিয়ার নাম। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, সাম্প্রতিক সময়ে ইরানে অস্ত্র পাঠিয়েছে চীন, যার মধ্যে আছে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এসব অস্ত্র ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সংঘাতে ব্যবহারের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে সন্দেহ কর্মকর্তাদের। তবে মার্কিন কর্মকর্তারাও স্বীকার করেছেন এই গোয়েন্দা তথ্য এখনো চূড়ান্ত নয় এবং এখন পর্যন্ত মার্কিন বা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চীনা এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ম্যান প্যাডস নামে পরিচিত এই কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রগুলো নিচু উচ্চতায় উঠতে থাকা বিমান ভূপাতিত করতে সক্ষম। গোয়েন্দা সংস্থাগুলো আরও দাবি করছে, চীন কিছু কোম্পানিকে ইরানের রাসায়নিক, জ্বালানি এবং সামরিক উৎপাদনে ব্যবহারযোগ্য যন্ত্রাংশ ব্যবহারের অনুমতি দিয়েছে। একই সাথে মার্কিন গোয়েন্দারা দাবি করছেন, মার্কিন জাহাজ ও বিভিন্ন স্থাপনায় হামলায় ইরানের বিপ্লবী গার্ড কোরকে স্যাটেলাইট তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া। একই সাথে তেহরানকে খাদ্য সহায়তা, অপ্রাণঘাতী সামরিক সরঞ্জাম দিয়েছে মস্কো, উঠেছে এমন দাবিও। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এতে আরও বলা হয়, সামগ্রিকভাবে চলমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষরা এই যুদ্ধকে মার্কিন শক্তি ও প্রতিপত্তি দুর্বল করার সুযোগ হিসেবে দেখছে। এদিকে এই পরিস্থিতি মার্কিন চীন সম্পর্কেও জটিলতা তৈরি করছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগামী মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে যাওয়ার পরিকল্পনা করছেন, যেখানে বাণিজ্য, প্রযুক্তি ও সামরিক বিষয়ে আলোচনা হওয়ার কথা। ইরান যুদ্ধের কারণে এই শীর্ষ বৈঠক মার্চ থেকে পিছিয়ে গেছে। যদিও এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে চীন, সেই সাথে যুক্তরাষ্ট্রকে ভিত্তিহীন অভিযোগ ও উত্তেজনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বেইজিং। ইফশিতা জামান, চ্যানেল 24। ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরান যুদ্ধ নেতানিয়াহুর সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে, তা অংশ নেন কয়েক হাজার মানুষ। শনিবার সরকার বিরোধী এই আন্দোলন আদালত নির্ধারিত 1000 জনের সীমা অতিক্রম করে, তবে এতে বাধা দেয়নি পুলিশ। সরকারের দুর্নীতি, বিচার ব্যবস্থা সংস্কার ও অতি রক্ষণশীল শিক্ষার্থীদের সামরিক সেবা থেকে অব্যাহতির প্রতিবাদে রাজপথে নামেন বহু মানুষ। জেরুজালেমের প্যারিস স্কয়ারেও নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে অংশ নেন কয়েকশো মানুষ। এছাড়া ইসরায়েলের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয় ছোট ছোট বিক্ষোভ। ফিলিস্তিন ন্যাশনাল গ্রুপকে নিষিদ্ধকরণের বিরোধিতা করে যুক্তরাজ্যের লন্ডনে বিক্ষোভ থেকে গ্রেপ্তার করা হয়েছে 523 জনকে। শনিবার লন্ডনের ট্রাফালগার স্কয়ার থেকে তাদের গ্রেপ্তার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভকারীদের অনেকের পরনে ছিল সাদা কালো রঙের ফিলিস্তিনি স্কার্ফ। যুক্তরাজ্যে নিষিদ্ধ হওয়া ফিলিস্তিন অ্যাকশন গ্রুপের প্রতি সমর্থন জানানোই বিক্ষোভ থেকে কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়। গত বছরের জুলাইয়ে এই গ্রুপের কিছু সদস্য যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের একটি ঘাঁটিতে প্রবেশ করলে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়। যদিও চলতি বছরের ফেব্রুয়ারিতে ফিলিস্তিন অ্যাকশন গ্রুপের ওপর দেয়া নিষেধাজ্ঞাকে বেআইনি বলে রায় দিয়েছে লন্ডনের উচ্চ আদালত। গাজা ইসরায়েলের যুদ্ধাপরাধে সহযোগিতা করে আসছে যুক্তরাজ্য, এমন অভিযোগ করে আসছিল সংগঠনটি। চলে গেলেন ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে। মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। প্রখ্যাত এই সঙ্গীত শিল্পীর বয়স হয়েছিল 92 বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে উপমহাদেশের সঙ্গীত অঙ্গনে। 8 দশক আগে শুরু হয়েছিল যে সুরের পাখির পথ চলা, সুরের মায়াজালে বেঁধে রেখেছিলেন গানপ্রেমীদের। আজ তিনি পাড়ি জমালেন ওপারে, ছিন্ন করে সকল বন্ধন। ভারতীয় কিংবদন্তি সঙ্গীতশিল্পী, যার মৃত্যুর খবরে আজ শোকাহত গোটা উপমহাদেশ। রবিবার দুপুরে ভারতীয় গণমাধ্যম সূত্রে ছড়িয়ে পড়ে শিল্পীর চলে যাবার খবর, যা নিশ্চিত করেন তারই ছেলে আন্নাদ ভোসলে। তার আগেই অবশ্য শনিবার হৃদযন্ত্র ও শ্বাস প্রশ্বাসজনিত জটিলতায় মুম্বাইয়ের ব্লিচ ক্যান্ডি হাসপাতালে শেষ সময়টা রাখা হয় আইসিইউতে। 1933 সালে জন্ম নেয়া আশা ভোসলে মাত্র 9 বছর বয়সে সঙ্গীতের আঙিনায় পা রাখেন। বড় বোন লতা মঙ্গেশকরের বিশাল ছায়ার পাশে থেকেও নিজের অসামান্য প্রতিভা আর কণ্ঠের জাদুতে তিনি গড়ে তুলেছিলেন এক স্বতন্ত্র পরিচয়। ব্যক্তিগত জীবনে অনেক লড়াই ও বিচ্ছেদের যাতনা সহ্য করলেও সুরের ভুবনে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। 82 বছরের ক্যারিয়ারে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ একাধিক সম্মাননাও। 92 বছরে জীবনের যবনিকা টানা এই শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে সোমবার বিকেলে শিবাজি পার্কে, জানানো হয় পরিবারের পক্ষ থেকে।
সুরের এই সম্রাজ্ঞী বিদায় নিলেও তার হাজারো কালজয়ী গান কোটি সঙ্গীত প্রেমী হৃদয়ে তাকে অমর করে রাখবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ইতিহাসের সর্বোচ্চ প্রতিরক্ষা ব্যয়ের রেকর্ড গড়ল মার্কিন যুক্তরাষ্ট্র। 2026 অর্থবছরে দেশটির জাতীয় প্রতিরক্ষা বাজেট পৌঁছেছে $1 ট্রিলিয়ন, যা চীনের সামরিক বাজেটের তুলনায় 4 গুণ বেশি, আর রাশিয়ার যুদ্ধ বাজেটের তুলনায় 6 গুণ বড়। বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধের দামামা। শক্ত অর্থনীতির দেশগুলো এখন সামরিক ব্যয়ের দিকে বাড়াচ্ছে নজর। দখলের প্রতিযোগিতায় তাই এবার বড় ধরনের বাজেটের ঘোষণা দিয়ে বিশ্বকে চমকে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার $1 ট্রিলিয়ন সামরিক বাজেট বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আকাশচুম্বী। চীনের পুরো সামরিক বাজেটের চেয়ে মার্কিন ব্যয় প্রায় 4 গুণ বেশি। চীন সারা বছরে যা খরচ করে, আমেরিকা তা ব্যয় করে মাত্র 3 মাসে। আর রাশিয়ার যুদ্ধ বাজেটের তুলনায় 6 গুণের বেশি। আমেরিকার এই $1 ট্রিলিয়ন সক্ষমতা ঠিক কতটা তা বোঝা যায় তাদের অত্যাধুনিক সমরাস্ত্রের হিসাব দেখে। লকহিড মার্টিনের একটি F-35 স্টিলথ জেটের মূল্য $82.5 মিলিয়ন। সেই হিসাবে $1 ট্রিলিয়ন 12,000-এর বেশি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করা সম্ভব। নৌবাহিনীর শক্তিতেও এই বাজেট অকল্পনীয়। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধজাহাজ USS জেরাল্ড আর ফোর্ড নির্মাণে খরচ হয়েছে $13.5 বিলিয়ন। দেশটির বর্তমান প্রতিরক্ষা বাজেট দিয়ে এ ধরনের 75টিরও বেশি এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করা সম্ভব। ক্ষেপণাস্ত্রের মজুত তৈরিতেও এই অর্থের ক্ষমতা প্রশ্নাতীত। $2 মিলিয়ন 4.5 লাখ টমাহক কোর্স মিসাইল কেনা সম্ভব। সাম্প্রতিক ইরান যুদ্ধের পরিসংখ্যান বলছে মাত্র 4 সপ্তাহে আমেরিকা 850টির বেশি টমাহক মিসাইল ছুড়েছে, যা তাদের 9 বছরের বার্ষিক উৎপাদনের সমান। ভবিষ্যৎ পরিকল্পনায়ও ওয়াশিংটন হাঁটছে দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল পথে। F-35 প্রোগ্রামের আজীবন ব্যয় ধরা হয়েছে $2 ট্রিলিয়ন, যা 2088 সাল পর্যন্ত 2500 জেট তৈরিতে ব্যয় হবে। এই দীর্ঘমেয়াদী প্রকল্পের মোট ব্যয় আমেরিকার 2026 সালের পুরো প্রতিরক্ষা বাজেটের চেয়েও দ্বিগুণ। সামরিক শক্তির এই অভাবনীয় বিনিয়োগ বিশ্ব রাজনীতিতে ওয়াশিংটনের আধিপত্য ধরে রাখার প্রচেষ্টাকেই স্পষ্ট করে তুলেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চাঁদে ঐতিহাসিক অভিযানের পাঠ চুকিয়ে এখন পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস 2 অভিযানের 4 নভোচারী। মার্কিন নৌবাহিনীর জাহাজ USS জন পি মুরথাতে ভালো সময় কাটছে তাদের। তবে মহাকাশের ভিন্ন পরিবেশে 10 দিন কাটিয়ে পৃথিবীতে ফেরার পর নানা শারীরিক ও মানসিক জটিলতায় পড়তে পারেন নভোচারীরা, যা প্রভাব ফেলতে পারে তাদের জীবনে, বলছেন বিশেষজ্ঞরা। চাঁদে 10 দিনের ঐতিহাসিক অভিযান শেষে পৃথিবীর বুকে ফিরেছেন নাসার আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। বর্তমানে তাদের অবস্থান মার্কিন নৌবাহিনীর জাহাজ USS জন পি মুরথাতে। সেখানে বেশ খোশ মেজাজেই কাটছে তাদের সময়। শনিবার বাংলাদেশ সময় সকাল 6:07 দিকে নভোচারীদের বহনকারী ওরিয়ন ক্যাপসুল ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। জাহাজের ফ্লাইট ডেকে অবতরণের পর হেলিকপ্টারে বসেই ছবি তোলেন নভোচারী ক্রিস্টিনা কোচ ও ভিক্টর গ্লোভার। পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের জাহাজে থাকা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে নভোচারীদের নাড়ির গতি, রক্তচাপ, মস্তিষ্ক ও স্নায়ুর কার্যকারিতা পরীক্ষা করবেন চিকিৎসকরা। পরে নেওয়া হবে হিউস্টনের জন স্পেস সেন্টারে। তবে পৃথিবীতে ফিরে আসলেও কিছু শারীরিক মানসিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন নভোচারীরা। দীর্ঘদিনের মাইক্রোগ্র্যাভিটি বা ভরশূন্য পরিবেশে থাকায় পৃথিবীর মধ্যাকর্ষণে মানিয়ে নেওয়ার ফলে কিছু সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে পেশি ক্ষয়, হাড়ের ঘনত্ব কমে যাওয়া, মাথা ঘোরা, ভারসাম্য হারানো সহ বেশ কিছু শারীরিক সমস্যায় পড়তে পারেন তারা।
আর মানসিকভাবে তারা অতিরিক্ত সংবেদনগত চাপ, ক্লান্তি, মেজাজ হারানো ও নিরিবিলি পরিবেশ থেকে ব্যস্ত জীবনে ফিরে আসার সঙ্গে মানিয়ে নেয়ার ক্ষেত্রেও চ্যালেঞ্জের মুখে পড়বেন। এদিকে আর্টেমিসের 4 নভোচারীর নিরাপদ প্রত্যাবর্তন নাসার পরবর্তী মিশনের পথ পরিষ্কার করেছে বলছেন সংশ্লিষ্টরা। নাসার লক্ষ্য হলো চাঁদের পৃষ্ঠে মানুষের অবতরণ, ভবিষ্যতে স্থায়ী ঘাঁটি নির্মাণ করা। শিগগিরই আর্টেমিস 3 অভিযানের নভোচারীদের নাম ঘোষণা করা হবে জানিয়েছেন আর্টেমিস 2 অভিযানের এন্ট্রি ফ্লাইট ডিরেক্টর রিক হেনফ্লিং। শারীরিক পরীক্ষা শেষে দ্রুত 4 নভোচারীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উপর জোর দিচ্ছে নাসা। রোববার সন্ধ্যা নাগাদ হিউস্টনে ফিরতে পারেন নভোচারীরা, প্রত্যাশা সংশ্লিষ্টদের। রাখি জেসমিন, চ্যানেল 24।